নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। তোমাদের শিখন সেতু বইয়ের ইতিহাস বিষয়ের যে প্রথম দুটি অধ্যায়, অর্থাৎ ইতিহাসের যুগ বিভাজনের ধারণা এবং রাজতন্ত্রের বিবর্তন, এই দুটি অধ্যায়ের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেগুলোর সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। এছাড়া পেয়ে যাবে এই দুটি অধ্যায় থেকে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচে দেওয়া বৈশিষ্ট্য বা ঘটনাগুলি ছকের নির্দিষ্ট ঘরে লেখো। এখানে একটা ছক দেওয়া রয়েছে। বাদিকে রয়েছে যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এরপর রয়েছে ভারত এবং ইউরোপ। নিচে কিছু বৈশিষ্ট্য বা ঘটনার কথা উল্লেখ রয়েছে। তো এই বৈশিষ্ট্য বা ঘটনাগুলো ভারত এবং ইউরোপের যে যে ঘরে হবে সেটা এখানে করে দেওয়া হলো, দেখে নাও। ইউরোপের প্রাচীন যুগের ক্ষেত্রে হবে দাস নির্ভর অর্থনীতি, সাম্রাজ্যবাদের প্রাথমিক সূচনা। সাম্রাজ্যবাদের প্রাথমিক সূচনা এটা ভারতের প্রাচীন যুগের ক্ষেত্রেও লিখবে। ইউরোপের মধ্যযুগের ঘরে বসবে সামন্ত প্রথার সূচনা। আর ইউরোপের আধুনিক যুগের ঘরে বসবে পুঁজিবাদের উত্থান, গণতন্ত্রের বিকাশ, যুক্তিবাদী চেতনার বিকাশ। এরপর একটি প্রশ্ন এখানে বলা হয়েছে, ভারতের ইতিহাসে যুগ বিভাজনের ক্ষেত্রে কেন জটিলতা দেখা যায়, যুক্তিসহ ব্যাখ্যা করো। ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি যুগে ভাগ করেছেন: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। অর্থাৎ প্রথম দুটি যুগকে তিনি ধর্মের ভিত্তিতে ভাগ করেছেন এবং শেষ পর্বকে ভাগ করেছেন জাতির ভিত্তিতে। ভারতের ইতিহাসের এই যুগ বিভাজনের ক্ষেত্রে কিছু বিতর্ক রয়েছে। যেমন, প্রাচীন ভারতে হিন্দু ধর্মাবলম্বী শাসকদের পাশাপাশি জৈন শাসক চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ শাসক বিম্বিসারের পরিচয় আমরা পাই। একইভাবে মধ্যযুগে মুসলিম শাসকদের পাশাপাশি বিভিন্ন হিন্দু রাজাদের পরিচয় পাওয়া যায়। আবার আধুনিক যুগকে ব্রিটিশ যুগ বলা হলে স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের লড়াইকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। আবার যদি আমরা ভারতের ইতিহাসকে প্রাচীন, মধ্য ও আধুনিক এইভাবে বিভাজিত করি সেক্ষেত্রেও কিছু জটিলতা দেখা যায়। পলাশির যুদ্ধকে আধুনিক পর্বের মধ্যে ফেলা হলেও বাংলার নবাবী শাসনের বেশ কিছু রীতিনীতি মুঘল শাসনের অনুকরণে গড়ে উঠেছিল। কিন্তু মুঘল শাসনকে আবার মধ্যযুগের সীমানার মধ্যে ফেলা হয়। অর্থাৎ যুগ বিভাজনের ধারণার ক্ষেত্রে প্রতিটি যুগের মানুষ ও তাদের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। এবার দেখে নাও এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 1. কে কত খ্রিস্টাব্দে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? জেমস মিল 1817 খ্রিস্টাব্দে। 2. জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন ও কি কি? 3টি যুগে ভাগ করেছেন: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। 3. কত খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল? 476 খ্রিস্টাব্দে। 4. কোন সময় থেকে ইউরোপে মধ্যযুগের সূচনা হয় বলে গবেষকরা দাবি করেন? 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের মধ্যে দিয়ে। 5. পূর্ব রোমান সাম্রাজ্য বা কনস্টান্টিনোপলের পতন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1453 খ্রিস্টাব্দে। এই অধ্যায়ের নমুনা প্রশ্নের 1 নম্বরে বলা হয়েছে নিচে দেওয়া ঘটনাগুলি ছকের নির্দিষ্ট ঘরে লেখো। দেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে। বাঁদিকে বিভিন্ন শাসকদের নাম লেখা রয়েছে এবং ডান দিকে তোমাদের উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখতে হবে নিচে যে ঘটনাগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ কোন শাসকের রাজত্বকালে এই ঘটনাগুলো ঘটেছিল। তো দেখে নাও, বাবরের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা লিখবে ঘরঘরার যুদ্ধে আফগানদের পরাজিত করেন। হুমায়ুনের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা পারস্যে আশ্রয় গ্রহণ করেন। আকবরের পাশে লিখবে দিন ই ইলাহি নামে এক নতুন মতাদর্শ প্রবর্তন করেন। জাহাঙ্গীরের পাশে লিখবে 12 ভূঁইয়ারা বিদ্রোহী হয়ে ওঠে। শাহজাহানের পাশে লিখবে মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল নির্মাণ করেন। ঔরঙ্গজেবের পাশে লিখবে বিজাপুর ও গোলকোন্ডা দখল করেন। এবার এই অধ্যায় থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নাও। 1. কোন রাজবংশের শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়? মৌর্য রাজবংশের শাসনকালে। 2. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি কাকে পরাজিত করে সিংহাসন লাভ করেছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি ধননন্দকে হারিয়ে সিংহাসন লাভ করেছিলেন। 3.
অশোক কোন রাজবংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন? মৌর্য বংশের। 4. কোন রাজবংশের শাসনকালে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? কুষাণ বংশের শাসনকালে। 5. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কথফিসেস। 5. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কথফিসেস। 6. কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? কনিষ্ককে। 7. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা এবং উল্লেখযোগ্য একজন শাসকের নাম লেখো। প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ, উল্লেখযোগ্য একজন শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। 8. কোন রাজবংশের শাসনকালে নালন্দা মহাবিহার, অজন্তা গুহাচিত্র প্রভৃতি তৈরি হয়? গুপ্ত বংশের শাসনকালে। 9. ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা এবং রূপার মুদ্রা প্রচলন হয় কোন বংশের শাসনকালে? সোনার মুদ্রা হয়েছিল কুষাণ বংশের শাসনকালে, রূপার মুদ্রা গুপ্ত বংশের শাসনকালে। 10. ভারতের সুলতানি শাসনের সময় আমরা কয়টি রাজবংশের পরিচয় পাই? 5টি রাজবংশের। 11. প্রধান কিছু শাসকের নাম লেখো। খলজি বংশের কিছু শাসক হলেন জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। দাস বংশের শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, সুলতান রাজিয়া। তুগলক বংশের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। 12. কে কত খ্রিস্টাব্দে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে আফগানদের পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করে। 13. খানুয়া এবং ঘরগড়ার যুদ্ধে বাবর কাদের পরাজিত করেন? খানুয়ার যুদ্ধে রাজপুত শক্তিকে, ঘরগড়ার যুদ্ধে আফগানদের। 14. কোন কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন? চৌসার যুদ্ধে এবং বিল্লগ্রামের যুদ্ধে। 15. শেরশাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুন কোথায় আশ্রয় নিয়েছিলেন? পারস্যে আশ্রয় নিয়েছিলেন। 16. কোন যুদ্ধে জয়লাভের ফলে হুমায়ুন মুঘল শাসন পুনরায় কায়েম করেছিলেন? সরহিন্দের যুদ্ধে। 17. পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং হলদিঘাটের যুদ্ধে আকবর কাদের পরাজিত করেছিলেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের, হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপকে। 18. আকবর যে মতাদর্শ প্রবর্তন করেছিলেন তা কি নামে পরিচিত? দিন-ই-ইলাহি। 19. আকবর কোন নীতি গ্রহণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যকে আরও মজবুত করেছিলেন? রাজপুত নীতি গ্রহণের মাধ্যমে। 20. কোন মুঘল সম্রাটের শাসনকালে 12 ভূঁইয়ারা বিদ্রোহী হয়ে উঠেছিলেন? সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে। 21. মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি? এটি কার শাসনকালে নির্মিত হয়েছিল? শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল, এটি নির্মিত হয় শাহজাহানের শাসনকালে। 22. কার শাসনকালে মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়? শাহজাহানের শাসনকালে। 23. কোন মুঘল সম্রাট জিজিয়া করের পুনঃপ্রবর্তন করেন? সম্রাট ঔরঙ্গজেব। 24. কোন বন্দর দখল করে ঔরঙ্গজেব পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করেন? চট্টগ্রাম বন্দর। 25. ঔরঙ্গজেবের কোন নীতি মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল? দাক্ষিণাত্য নীতি। তাহলে তোমাদের শিখন সেতু বইয়ের প্রথম যে দুটো অধ্যায় রয়েছে ইতিহাসের, সেই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। শিখন সেতু সম্পর্কিত এবং তোমাদের পাঠ্য বই সম্পর্কিত যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকো।